তুফাইল এবং নাজনিবা নওশিন, তোমরা নিয়মিত ক্লাস করো না, তার কারণ কি একটু জানাও তো। তোমাদের কি অন্য কোনো সমস্যা আছে? নেটওয়ার্ক ইস্যু, অথবা ডিভাইস ইস্যু, অথবা ভালো লাগে না ক্লাস করতে, এরকম কিছু, নাকি এমনিতেই ক্লাস করো না? তুফাইল এবং নাজনিবা, শুনতে পাচ্ছ? নাজনিবা একটু বলো। প্রাইভেট থাকে, হ্যাঁ, নাজনিবার প্রাইভেট। আচ্ছা, প্রাইভেট তোমার কি সেম টাইমে থাকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে টাইমটাকে ব্যালেন্স করা ট্রাই করিও, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মুর্শেদ, ঠিক আছে। আচ্ছা, তোমরা মুর্শেদ এবং আরবি আগের ক্লাসে ছিলা, তোমরা দুজন নতুন আছো, তুফাইল এবং নাজনিবা। আমি তোমাদেরকে একটা গুগল ফর্ম দিয়েছিলাম, যে আহ আমি একটা ফর্ম দিয়েছিলাম, যেখানে তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম তোমাদের আমরা যে ক্লাসগুলা করিয়েছি, তোমাকে বিশেষ করে আমি যেগুলা পড়িয়েছি, প্লাস আমার আগে যে স্যার বা ম্যাডামরা পড়িয়েছেন, বিশেষ করে আমার চারটা সাবজেক্ট পৌরনীতি, ইতিহাস এবং ভূগোল, এবং যাদের ইকোনমিক্স আছে, হ্যাঁ, তাদের থেকে আমি জানতে চেয়েছিলাম তোমাদের আসলে কোন কোন চ্যাপ্টারে এখনো সমস্যা আছে, কিংবা হয়তো তোমরা ক্লাস মিস করেছো, কিংবা ক্লাস করেছো বাট আরেকটু পড়লে ভালো হয়, হ্যাঁ। এই রিলেটেড একটা ফোরাম তোমাদেরকে আমি দিয়েছিলাম চারটা সাবজেক্টে। তো আমি বেশ কয়েকজনের রেসপন্স পেয়েছি, তোমরা দুজন যদি না করে থাকো, আমি তোমাদেরকে আরেকবার সেই ক্লাসের লিংকটা দিচ্ছি। তোমরা দুজনে কুইক কি একটু রেসপন্স করে আসো, ঠিক আছে। তোমাদের কিসের সমস্যা? তোর অনুজ পাশেই তোমাকে অনেক দিন পরে ক্লাসে দেখলাম। স্যার যখন নতুন আসছিলাম তখন তুমি ক্লাসে জয়েন করতে, আজকে আবার ক্লাসে জয়েন করছো। এতদিন তুমি কোথায় ছিলে একটু জানা তো অনুজ। আবার লিভ নিয়ে নিল পোলাটা, হ্যাঁ। আহ ঠিক আছে নাজনীন, রেকর্ড দেখো তাহলে খুবই ভালো। আর লেকচার শিটও কিন্তু দেই, সেগুলোও দেখে নিও আর কি, ঠিক আছে। কিন্তু লাইভ ক্লাসগুলো করা ট্রাই করিও, তাহলে তোমার মানে একদম লাইভ কোনো প্রশ্ন থাকলে সেটা জেনে নেওয়ার সুযোগ পাচ্ছ আর কি। প্লাস রেকর্ড, আমার ব্যক্তিগত, আমি নিজে জীবনে রেকর্ড কোনো ক্লাস দেখি না আর কি, রেকর্ড আসলে বোরিং লাগে, বুঝছো। অনলাইন ক্লাসগুলাই বোরিং লাগে, তারপরও রেকর্ড তো আরো বোরিং লাগে আর কি, হ্যাঁ। তো যত বেশি ইফেক্টিভ তুমি ট্রাই করো আর কি, সময়টা যেন ব্যালেন্স করা যায়। আচ্ছা, এখন যেটা বললাম, যে এই যে আমি একটা ফর্ম দিয়েছি, সেই ফর্মটা সবাই ফিল আপ করো, যারা আগে মিস করেছো ফর্মটা ফিল আপ করো নাই। এখানে জাস্ট তুমি ক্লিক করে জানাইবা কোন চ্যাপ্টারের কোন অধ্যায়ে তোমার সমস্যা আছে, যেখানে ক্লাস দরকার। তাহলে নেক্সট উইক থেকে আমরা যেটা করব জানো, ধরো তোমাদের পৌরনীতি ক্লাস শুরু করবো, বুঝছো। পৌরনীতি ক্লাস শুরু করে পৌরনীতিতে তোমাদের যত সমস্যা আছে তোমাদের একসাথে সবগুলা সলভ করায় দিব। আমরা হয়তো 2টা বা 3টা ক্লাস নিব তোমাদের জন্য। ওই ক্লাসগুলোর ডিউরেশন হতে একটু লম্বা হইতে পারে, 1 ঘন্টা থেকে একটু বেশিও হইতে পারে আর কি, বুঝছো। কিন্তু আমরা একদম ধারাবাহিক ভাবে যখন আমরা পৌরনীতি ধরবো, যখন তোমরা পরীক্ষা যখন তোমাদের আসে, পরীক্ষার সময় কিন্তু তোমরা এইভাবেই পড়ো, যখন ধরো পৌরনীতি বইটা ধরো, পৌরনীতি বইটা পুরো একসাথে শেষ করে, ধরো 4 দিনে 5 দিনে শেষ করো, পরে অন্য একটা বই ধরো, এরকম পড়ো না। তো এরকমই আর কি, একদম ফাইনাল রিভিশনটা আমরা এইভাবেই দিব আর কি তোমাদের জন্য, বুঝছো। তো এই তোমরা দ্রুত রেসপন্স করো। আহ অনেকের রেসপন্স আমি পাইছি, নতুন যারা জয়েন করছে তাদের জন্য আর কি আমি লিঙ্কটা আবারও দিচ্ছি, কেউ যেন মিস না হয়, বুঝছো। আমি অনেকেরই কমপ্লেন পেয়েছি, আমি পার্সোনালি পেয়েছি, তোমরা অনেক সময় গ্রুপেও কমপ্লেন করো যে তোমরা অনেকের অনেক চ্যাপ্টার তোমাদের মনে নাই, বা পড়ানো হয় নাই, অথবা পড়ানো হয়েছে তোমরা মিস করেছো। তো এই সমস্যা যেন তোমাদেরকে আর কখনো ফেস করতে না হয়, এজন্য আমি কিন্তু তোমাদের থেকে সমস্যাগুলা নিচ্ছি, যেন তোমরা নিজেরা যেই সমস্যাগুলো ফেস করছো সেই সমস্যাগুলো আমি বা আমরা সলভ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে দ্রুত রেসপন্স করে ফেলো ফরমটাতে, ফরমটাতে রেসপন্স করো। আমি তোমাদের সমস্যাগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমি আমাদের ম্যানেজমেন্টকে জানাবো যে আমার শিক্ষার্থীদের জন্য, তাদের জন্য এই এই ক্লাসগুলো আরো লাগবে, আমাকে সেই সুযোগটা দেওয়া হোক, হ্যাঁ। তো ম্যানেজমেন্ট নিশ্চয়ই আমাকে সেই সুযোগটা দিবে যেন আমি তোমাদের সবগুলা সমস্যা সমাধান করে দিতে পারি, এবং তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ 100% প্রশ্ন যেন নিশ্চিত হয়, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করতে পারবো, আমরা সবাই মিলে করতে পারবো, ঠিক আছে। চলো তাহলে আমরা এখন যাই সরাসরি। মেহজাবিন আসছে, ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন। নতুন ক্লাসে আমি হুমায়রাকে দেখতে পাচ্ছি, হুমায়রাকে অনেকদিন পরে দেখছি, ও আগে ক্লাসে জয়েন করতো। তারপরে অনুজ পাশে আসছিল, ও এসে আবার লিভ নিয়ে নিল।
উম্মে লিয়া, আরবি জান্নাত লিয়া এদেরকে মোটামুটি পাই, মীরাকেও মাঝে মধ্যে পাই। আর হচ্ছে মেহজামিনকে রেগুলারই পাই, ঠিক আছে। মীরাকে মোটামুটি না প্রায়ই এখন পাচ্ছি আর কি, বা আরবি জান্নাত লাইভে কয়েকজনকে প্রায়ই পাচ্ছি। কিন্তু এই যে হুমায়রাকে অনেকদিন পরে পাইলাম। আর নাজনীন তো জানাইলো যে ওর টিউশন থাকে আর কি, ঠিক আছে। চলো তাহলে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাই। এখন ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, এখন থেকে নিয়মিত ক্লাস করিও, ঠিক আছে। এখন তোমাদের ফাইনাল পরীক্ষার সামনে। আমার এই সাবজেক্ট নাই। তোমার হচ্ছে পৌরনীতিটা নাই। আচ্ছা, এজন্য ক্লাস করো না, কিন্তু অন্য সাবজেক্টে তুমি কি ফর্মটা ফিল আপ করছো, যেখানে পৌরনীতি ছাড়া ভূগোল, ইতিহাস এবং অর্থনীতি, সেগুলাতে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিন্তু আমি জানতে চাইছি তোমাদের থেকে। তো সেই ফর্মটা কি ফিল আপ করছো? আমাকে একটু জানাও, হ্যাঁ। এখানে যারা যারা আছে সবাই একটু জানাও ফর্মটা ফিল আপ করছো কিনা, না করে থাকলে এখনই করে দাও। তাহলে তোমাদের অন্য যে সাবজেক্টে তোমাদের কি থাকবে, আমি হচ্ছে তোমাদের নাম্বারটাও নিয়েছি, তোমাদের সাথে যোগাযোগ করে যেন একটাও সমস্যা না থাকে সেটা ইনশিওর করবো, ঠিক আছে। ওকে, চলো তাহলে। উম আজকে কি চ্যাপ্টার 3 হবে? আচ্ছা, চ্যাপ্টার 3 হচ্ছে তোমাদের হচ্ছে, হ্যাঁ, 3 না, ওটা বোধ হয় 4 চ্যাপ্টার, তাই না? আইন, স্বাধীনতা ও সাম্য। আইন, স্বাধীনতা ও সাম্য, এই চ্যাপ্টারে আজকে আমাদের। পরিণতির জন্য হচ্ছে না, সাবমিট করতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, এটা আমি হচ্ছে এটারে কি করে দিছিলাম, আমি তাহলে এটারে একটু এডিট করে দিচ্ছি, হ্যাঁ, আমাকে একটু সময় দাও। আমি পৌরনীতিটাকে আমি হচ্ছে কি করে দেই, অপশনাল করে দিই, তাহলে সাবমিট করতে পারবা। ফর্মটা আবার ফিল আপ করে ফেলো, আমি তোমাদেরকে আরে একবার লাস্ট বারের মতো লিঙ্কটা দিচ্ছি। সবাই ফিল আপ করে নাও, যারাও করে নাই তারাও করে নাও। এটা দিয়েই হচ্ছে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি, ওকে। আহ চ্যাপ্টার নাই, আচ্ছা, মেজারমেন্টের চ্যাপ্টার না থাকলে আমি বলবো তোমার যদি হচ্ছে আগে যেহেতু একটা ক্লাস করছো, এনার্জি থাকলে ক্লাসটা করো, মজা পাবা। এবং আইন, স্বাধীনতা, বিচার এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কি দেখি, বাংলাদেশের সবগুলা অনিয়ম হচ্ছে আমাদের নিয়ম, এরকম না? তারপরে হচ্ছে যেগুলা হচ্ছে অন্যায় সেগুলোই আমাদের দেশে ন্যায়। তারপরে ধরো হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা হচ্ছে মানে আমার স্বাধীনতা, অনেকে ব্যক্তি স্বাধীনতা বলে। ব্যক্তি স্বাধীনতা বলে হচ্ছে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, অন্যের ধর্মীয় স্বাধীনতায় আঘাত করে, অন্যের ধরো ব্যক্তি স্বাধীনতা অনেকে আঘাত করে, বুঝতে পারছো? তো এক্ষেত্রে হচ্ছে যে বাঙালি হিসাবে বা এজ এ হিউম্যান বিং হিসাবে এই আইন, স্বাধীনতা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানা থাকা ভালো আর কি, বুঝছো? এটা পরীক্ষার জন্য তো অবশ্যই। যাদের ছাপটা নাই তারাও চাইলে শুনতে পারো, আমি তোমাদেরকে বাধ্যবাধক বলবো না, চাইলে শুনতে পারো। চলো তাহলে হচ্ছে আমরা ডিরেক্টলি আমরা হচ্ছে বইতে যাই। আমি যেটা করব, প্রথমে হচ্ছে মূল বইতে যে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাবো। তারপরে হচ্ছে লাস্টে গিয়ে হচ্ছে তোমাদের জন্য একটা লেকচার শিট আমি তৈরি করছি, তোমরা একটু আগে যে ক্লাসটা করছিলাম ওখানে দেখছিলে কি স্পেশাল লেকচার শিট তোমাদের জন্য খুব গুছিয়ে তৈরি করছিলাম। এখানেও একটা গুছিয়ে লেকচার শিট তৈরি করছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তাহলে প্রথমে চলো আমরা বইতে যাই, হ্যাঁ। বইতে দেখো, আইন, স্বাধীনতা এবং সাম্য। কই গেল বইটা, এই যে এটা হচ্ছে বই, হ্যাঁ। তোমরা দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো, কনফার্ম করো তো সবাই দেখতে পাচ্ছ কিনা। স্ক্রিন আর একটু বড় করবো কিনা সেটাও আমাকে একটু জানাও। একটু বড় করবো স্ক্রিনটা, আমি একটু বড় করছি, এখন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা দেখো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে চলো, হ্যাঁ, তৃতীয় অধ্যায়, সরি আমি হচ্ছে ভুল বলছিলাম মেহজাবিন, তৃতীয় অধ্যায় এটা কিন্তু আইন, সাম্য, স্বাধীনতা আর কি। এটা তৃতীয় অধ্যায়, আমি ভুলে চতুর্থ অধ্যায় বলে ফেলছিলাম, ঠিক আছে। আচ্ছা, তোমরা আইন বলতে কি বুঝো? আমরা মূল টপিকে যাওয়ার আগে বলো তো নিজেরা, কেউ একজন আনমিউট করে একটু বলো তো যে আইন বলতে তুমি আসলে কি বুঝো। যে কেউ বলতে পারো, হ্যাঁ, আনমিউট করে বলতে পারো। তোমরা হচ্ছে সবাই, হ্যাঁ, আনমিউট করে কথা বলতে পারবা যে কেউ। কে বলতে পারো বলো তো, আইন বলতে তুমি বা কি বুঝো? তোমার কাছে আইন বলতে কি মনে হয়? আইন বলতে কিছুই বুঝো না? আমরা কি কিছুই বোঝার তো কথা। ওকে, হ্যাঁ, বলো, হ্যান্ড রেজ করছে হচ্ছে হুমায়রা, হ্যাঁ হুমায়রা বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুমায়রা বলো, আইন বলতে তুমি কি বুঝো? আইন বলতে একটি নির্দিষ্ট নিয়ম কানুন, যেগুলোর মধ্যে হচ্ছে রাষ্ট্রের জনগণকে এই নিয়ম কানুনের মধ্যে এনে শৃঙ্খলার মধ্যে রাখা হয়। আচ্ছা, রাষ্ট্রের একটা নিয়ম কানুন, একটা লিখিত অথবা অলিখিত সুনির্দিষ্ট নিয়ম কানুন, যেটা দিয়ে আমরা রাষ্ট্রের মানুষকে একটা ধরে বেঁধে একটা জায়গাতে রাখি, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। সুন্দর হয়েছে তোমার। আচ্ছা,
তারপরে আমি চ্যাট বক্সে দেখছিলাম মেহজাবিনের সমাজে কোনো অপরাধ করতে বাধা দেওয়াই হচ্ছে আইনের কাজ। হ্যাঁ, এটা আইনের একটা পার্ট আর কি। মেহজাবিনের উত্তরটা আইনের একটা স্পেসিফিক পার্ট হইছে, বাট আইন হচ্ছে আরো অনেক কিছু। বুঝছো, আইন হচ্ছে ও সমাজে কাজ করতে, অন্যায় কাজ করতে সমাজে বাধা দেয়। চলো তাহলে আমরা দেখি সামনে যাইয়া আইন বলতে কি বোঝাইছে। দেখো এখানে লেখা আছে, আমরা যে প্রথম অংশতে বলছি রাষ্ট্রের, আমি একটু হাইলাইট করে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা হয়তো ভালো করে বুঝবে। দেখো যে রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, রাষ্ট্র সেজন্য আইন প্রণয়ন করে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ভূমিকার কথা বলছে, আমরা ডিরেক্টলি আইনে চলে আসি। এই যে ল, আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। আচ্ছা, সাধারণভাবে আইন বলতে আমরা সুনির্দিষ্ট নীতি ও নিয়ম কানুনকে বুঝে থাকি যা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। এটা হচ্ছে একটা নিয়ম। আমরা হচ্ছে সব নিয়মকে আইন বলতে পারবো না। তোমরা যদি গ্রামে দেখো, দেখবা যে বড়দের জন্য এক ধরনের নিয়ম, ছোটদের জন্য এক ধরনের নিয়ম, ঠিক আছে? কিন্তু এই যে নিয়ম, আইন বা ল এর কথা আমরা বলছি, এটা হচ্ছে সবার জন্য সমভাবে প্রযোজ্য। যদিও বাস্তবে সেটা নাই, তাই না? আমরা বাংলাদেশে দেখি আদালতে গেলে দেখবা ধনীদের জন্য এক ধরনের আইন, গরিবদের জন্য এক ধরনের না, কিন্তু বই পুস্তকে আইন বলতে মূলত এটাকেই বোঝায়। ঠিক আছে? আচ্ছা, আইনের সংজ্ঞা এরিস্টটল কি বলছেন দেখো। এরিস্টটল বলছেন যে, এই যে এরিস্টটলের কথা, যে এরিস্টটল বলছেন যে সমাজের যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে কি আইন। বুঝছো? সমাজের মানুষগুলো যখন হচ্ছে যুক্তিবাদী হবে, তারা যখন হচ্ছে তাদের মধ্যে যখন হচ্ছে তোমার হচ্ছে যৌক্তিক যে চিন্তা ভাবনা যেটা আছে, অর্থাৎ সে চিন্তা ভাবনা করতে পারে, এই ধরনের সমাজের মানুষের যৌক্তিক অভিব্যক্তি যেটা, সেটাই কি আইন উনি বলছে। অধ্যাপক হল্যান্ড এর মতে আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ ও বলবৎ করা হয়। আই থিঙ্ক এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সংজ্ঞা আর কি আইনের ক্ষেত্রে। বুঝছো? এরিস্টটল যেটা বলছে ওইটা পূর্ণাঙ্গ আইন আমরা বলতে পারি না, বা এরিস্টটল বলছে আজ আজ থেকে প্রায় আরো 3000 বছর পূর্বে বলছিল আর কি। কিন্তু এই যে হল্যান্ড যেটা বলছে ওইটা আমার কাছে ভালো লাগতেছে, মনে হয় পূর্ণাঙ্গ একটা আইন। ঠিক আছে? আরেকজন দেখো যে আইনবিদ স্যামন্ড কি বলছে, যে আইন হলো ন্যায় প্রতিষ্ঠার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত। এটাও ঠিক আছে, বাট আমার মনে হয় যে তোমরা এটাকে বেশি মনে রাখতে পারো। বুঝছো? তোমরা যদি হচ্ছে কোনো সৃজনশীল অথবা ছোট প্রশ্নতে ওনার সংজ্ঞা সহ দাও, যে অধ্যাপক হল্যান্ডের মতো আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম কানুন যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। তুমি হচ্ছে ড্রাগস গ্রহণ করতে পারবা কি পারবা না, তুমি হচ্ছে চুরি করতে পারবা কি পারবা না, তুমি হচ্ছে নামাজ পড়তে পারবা কি পারবা না, এই যে মানুষের বিভিন্ন মানবীয় আচরণ আছে, এগুলাকে হচ্ছে রাষ্ট্রীয় ভাবে কি করা হয়, নিয়ন্ত্রণ করা হয়েছে এর মাধ্যমে। এটা হচ্ছে মূলত আইন। তো অধ্যাপক হল্যান্ডের আমার কাছে ভালো লাগছে আর কি। তোমরা মনে হয় এটাও করতে পারো। আইনের বৈশিষ্ট্য দেখো কিছু আছে, আমি শুধু সংজ্ঞাগুলা বলে যাচ্ছি। দেখো আইনের অনেকগুলা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রথমত হচ্ছে বিধিবদ্ধ নিয়মাবলী। বিধিবদ্ধ থাকতে হবে আর কি, আমার যেটা মন চাইলে ওইটা বললেই কিন্তু হবে না। ঠিক আছে? তারপরে বাহ্যিক আচরণের সাথে যুক্ত থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে 3 নম্বরে দেখো রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি। বুঝছো? যেমন ধরো আহ আমরা এটা একটু সেন্সিটিভলি আমি তোমাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি আর কি, তোমরা এটাকে ভুল বুঝিও না, শুরুতে বলে নিচ্ছি। যেমন ধরো আমরা সবাই মুসলিম এখানে আছি, বা বাংলাদেশের প্রায় 95% মতো বা 90% ধরো মুসলিম মানুষ আছে। আমরা কিন্তু অনেক ধর্মীয় বিধিবিধান মেনে চলি। ঠিক আছে? কিন্তু আমাদের যেমন ধরো পর্দা, তোমরা আমাদের হচ্ছে মা বোন যারা আছেন তারা যে পর্দা করেন না, ওটা কিন্তু একটা ধর্মীয় বিধান। ঠিক আছে? কিন্তু আমাদের বাংলাদেশের যে আইন আছে, সেই আইন কিন্তু পর্দাকে হচ্ছে এমনি ব্যক্তি স্বাধীন হিসাবে করা যায়, কিন্তু পর্দা তোমাকে করতেই হবে এরকম রাষ্ট্রীয় ভাবে কি কোনো নিয়ম জারি কিন্তু করা নাই। বুঝতে পারছো? আমরা ধর্মীয় সেটা মেনে চলে। তো সেক্ষেত্রে যে পর্দার কোনো আইন বাংলাদেশে নাই, এই কারণে যে পর্দা নিয়ে হচ্ছে কি স্পেসিফিকলি এটা কোনো লিখিত বা সরকার অনুমোদিত নাই। তো আইন সেটাই হবে যেটা সরকার স্বীকৃতি দিয়েছে অথবা অনুমোদন দিয়েছে। বুঝতে পারছো? আবার একটা উদাহরণ দিলাম আর কি। বুঝতে পারছো? অথবা অনেক নাস্তিকরা দেখবা, ওরা অনেক উল্টা পাল্টা কথাবার্তা বলে, ওদের কথাটাও কিনা কখনো রাষ্ট্রীয় স্বীকৃতি না দেখে সেটাও কিনা আইন না। বুঝাইতে পারছি? অর্থাৎ আইন হইতে হইলে সেটাকে
রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত অনুমোদিত হইতে হবে। 4 নম্বরে দেখো ব্যক্তি স্বাধীনতার রক্ষক, অর্থাৎ এই যে একটু আগে আমি বললাম যে বুরকার কথা, আমরা ছেলেরা যারা আছে আমরা নামাজ পড়ি, আমরা অনেকে দাড়ি রাখি, এই যে আমাদের ধর্মীয় স্বাধীনতা, তারপরে হচ্ছে আমার ব্যক্তি পছন্দ, আমি চাইলে এটা করব চাইলে না করব, হ্যাঁ, এই ধরনের স্বাধীনতা কি আইন স্বীকৃতি দেয়, ঠিক আছে, বা আইন হচ্ছে আমার স্বাধীনতাকে রক্ষা করে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে সার্বজনীন, সবার জন্য সমান হইতে হবে, সবার জন্য আইনটা সেম হইতে হবে, এটা হচ্ছে সার্বজনীন। 6 নাম্বার হচ্ছে স্পষ্ট, আইনটা কি সবসময় স্পষ্ট থাকতে হবে। এই জন্য তোমরা দেখবা আমাদের সংবিধানের বিভিন্ন আইন যেগুলো আছে, ওই আইনগুলোর কি স্পষ্ট একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে, যে এই ব্যাখ্যার বাহিরে যাইয়া তোমার মতো করে ব্যাখ্যা করার সুযোগ ওখানে থাকে না। 7 নাম্বারে হচ্ছে আইন হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল কেন জানো? পৃথিবীটাই মূলত পরিবর্তনশীল। আমরা হচ্ছে ওই যে বিশ্ব সভ্যতার ইতিহাস পড়ে আসছি, তারপর আরো বিভিন্ন ইতিহাস পড়ে আসছি না, ওগুলোতে আমরা দেখে আসছি যে একসময় মানুষ হচ্ছে গুহায় বসবাস করত, বনে জঙ্গলে বসবাস করত, সেখান থেকে হচ্ছে বিভিন্ন ধারাবাহিকতায় আজকে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, সমুদ্রের নিচে যাচ্ছে, কত কিছু করছে। এই যে মানুষের মধ্যে যুগের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে না, সেই পরিবর্তনের জন্য, পরিবর্তনকে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য পরিবর্তনশীল আইন থাকতে হয়, বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম যে আইনের 7টি বৈশিষ্ট্য আছে। তোমরা এই আমি হচ্ছে নোটে হচ্ছে এগুলা দিয়ে দিছি তোমাদেরকে আলাদা করে মনে রাখার জন্য, তারপরে তোমরা এখানে মনে রেখে নিবা আর কি, ঠিক আছে? তারপরে চলো আইনের প্রকারভেদ একটা আছে, কি কি, যে 2 ধরনের আইন মূলত আছে, একটা হচ্ছে ব্যক্তিগত আইন, হ্যাঁ, ব্যক্তিগত আইন, আর আমি একটু এটাকে মুছে নেই। আচ্ছা, দেখো যে একটা আইন হচ্ছে ব্যক্তিগত আইন, আর আরেকটা হচ্ছে সরকারি অথবা রাষ্ট্রীয় আইন। তো ঠিক আছে, আরেকটা আইন হচ্ছে সরকারি অথবা রাষ্ট্রীয় আইন, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে রাষ্ট্রীয় আইন বা সরকারি আইনে কি বলছে যে মার্কিন সমাজবিজ্ঞানী অধ্যাপক M.R. ম্যাকাইভারের মতে আইন 2 প্রকার: জাতীয় আইন ও আন্তর্জাতিক আইন, ঠিক আছে। আর অধ্যাপক হল্যান্ড আইনকে প্রধানত 2 ভাগে ভাগ করছে: ব্যক্তিগত আইন এবং সরকারি আইন। আমার মনে হয় এখনকার যুগের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, এই যে ম্যাকাইভারে যেটা, হ্যাঁ, এই যে জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইন, এটাই হচ্ছে বেশি প্র্যাকটিক্যাল আর কি, বুঝছো? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের জন্য এক ধরনের আইন হয়, এবং আমাদের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখতে হয়, তাদের জন্য আরেক ধরনের আইন হয়, এই জন্য দুইটাই করা যায় আর কি, ঠিক আছে। এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, আইনের উৎস, বুঝছো? আইনের উৎসের ভিত্তিতে আইনকে আবার 6 ভাগে ভাগ করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কি কি? শাসনতান্ত্রিক আইন, 2 নম্বরে হচ্ছে সাধারণভাবে প্রণীত আইন, 3 নম্বরে প্রাথমিক সাধারণ আইন, তারপরে প্রথাভিত্তিক সাধারণ আইন, বুঝছো? তারপরে হচ্ছে এমন দেশে আছে প্রথাভিত্তিক, বুঝছো, ওখানে অনেক কুসংস্কার অথবা যুগ যুগ ধরে একটা বিষয় চলে আসে, ওটাই তাদের আইন হিসেবে গণ্য করে, অনেক দেশে আছে এটা। তারপরে বিভাগীয় কর্মকর্তা কর্তৃক গৃহীত বা প্রণীত আইন, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন দেখবা তোমার হচ্ছে বাংলাদেশের হচ্ছে, যেমন ধরো তোমার হচ্ছে আর শিক্ষা মন্ত্রণালয় যদি আমরা দেখি, যে শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব কিছু আইন আছে, বুঝছো, এগুলাকে আমরা বিভাগীয় আইন বলতে পারি। তারপরে হচ্ছে শাসন বিভাগীয় আইন, ঠিক আছে, যেমন স্বরাষ্ট্র অধিদপ্তর থেকে কিছু আইন আছে, আর আন্তর্জাতিক আইন, ঠিক আছে। এখানে অনেক কিছুই বলা আছে। তারপরে আবার বলছে যে আইন সাধারণত 3 প্রকার, এটা আসলে প্র্যাকটিক্যাল বেশি। সাধারণত যেটা আইন 3 প্রকার, এটা হচ্ছে কি, যে রাষ্ট্র সম্পর্কিত আইন, পাবলিক ল যেটাকে বলে, তারপরে প্রাইভেট ল, ব্যক্তি সম্পর্কিত আইন, আর এটা হচ্ছে আন্তর্জাতিক আইন। আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের আইনের প্রকারভেদ, পূর্ণাঙ্গ প্রকারভেদ হয়েছে আর কি। এর আগে যদি দেখো, একজনে বলছে যে ব্যক্তিগত আবার সরকারি, আরেকজনে বলছে জাতীয় এবং আন্তর্জাতিক, কিন্তু দুইটাকে মার্জ করে এখানেই বলা হয়েছে আর কি, যে ব্যক্তিগত, রাষ্ট্রীয়, আবার হচ্ছে কি আন্তর্জাতিক, হ্যাঁ। এই 3টা আইন, এটা হচ্ছে আমরা পূর্ণাঙ্গ আইনের প্রকারভেদ হিসাবে ধরে নিতে পারি, ওকে। তারপরে দেখো যে রাষ্ট্র সম্পর্কিত আইন কোনগুলা, যে রাষ্ট্র সম্পর্কিত আইন হলো মূলত রাষ্ট্র কর্তৃক প্রণীত ও রাষ্ট্র কর্তৃক প্রণীত ও আরেকটা কি, এটা দেখা যাচ্ছে না অতটা। আচ্ছা, বলবৎকৃত মানে হচ্ছে প্রয়োগকৃত আর কি, রাষ্ট্র কর্তৃক প্রণীত এবং প্রণীত নিয়ম কানুন হলো রাষ্ট্র কর্তৃক আইন বা রাষ্ট্র সম্পর্কীয় আইন।
রাষ্ট্র পরিচালনা করতে নানা ধরনের আইন প্রণয়ন প্রয়োগ করতে হয়। রাষ্ট্র সম্পর্কিত আইন সাধারণত আইনসভা পার্লামেন্ট প্রণীত করে, বুঝতে পারছো? অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, সেটা হচ্ছে যে ধরো আমাদের স্কুলগুলো কিভাবে চলবে, আমাদের হচ্ছে রাস্তাঘাট কিভাবে চলবে, আমাদের হচ্ছে আইন আদালত কিভাবে চলবে, ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, অন্যান্য দেশের সাথে আমাদের কি ধরনের সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক থাকবে, এই যে বিষয়গুলা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে আইনগুলা করা হয়, এগুলাই বেসিক্যালি কি রাষ্ট্র সম্পর্কিত আইন। ঠিক আছে? এখানে কয়েকটা আছে রাষ্ট্র সম্পর্কিত আইনের মধ্যে, আছে যে ফৌজদারি আইন আছে, তারপরে প্রশাসনিক আইন আছে। দেখো, প্রশাসনিক আইনের মধ্যে আবার কি আছে? আচ্ছা, আমরা দেখছিলাম যে রাষ্ট্রীয় আইন, দেখছিলাম যে রাষ্ট্র পরিচালনার জন্য দুই ধরনের আইন, একটা হচ্ছে ফৌজদারি আইন আর একটা হচ্ছে কি প্রশাসনিক আইন। তারপরে আমরা দেখছিলাম যেটা যে রাষ্ট্র সম্পর্কিত আইন, দুই নম্বরে ছিল ব্যক্তি সম্পর্কিত আইন। এই যে ব্যক্তি সম্পর্কিত আইন, এই ব্যক্তি সম্পর্কিত আইন হচ্ছে যে এ আইন রাষ্ট্রীয়ভাবে প্রণীত না হলেও সামাজিকভাবে স্বীকৃত। যেমন ধরো মানুষের ধর্মের স্বাধীনতা, তুমি বুরকা পরবা কি পরবা না, ঠিক আছে, নামাজ পড়বা কি পড়বা না, তারপরে হচ্ছে এই ধরনের যে আইনগুলা, কিংবা ধরো আমাদের সমাজে হিন্দু বা অন্য ধর্মের মানুষ যারা আছে, তাদের যে ধর্মীয় স্বাধীনতা, এই ধরনের সামাজিক ব্যাপারগুলোর সাথে যে আইনগুলো আর কি, এগুলা মূলত কি ব্যক্তি সম্পর্কিত আইন আছে। হ্যাঁ, তারপরে আন্তর্জাতিক আইন হচ্ছে কি, এবং এটাকে বলা হচ্ছে আহ আন্তর্জাতিক আইন কি, যে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন করা হয় সেটাকে কি বলা হয়, আন্তর্জাতিক আইন বলা হয়। তোমরা দেখবা আমাদের দেশে ধরো হচ্ছে আগের যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগের যে সরকার ছিল, তারা হচ্ছে ইন্ডিয়ার সাথে যখন বিভিন্ন ধরনের চুক্তিতে যাইতো, আমরা বাংলাদেশের অনেক মানুষ হচ্ছে কি করতো, সেটা প্রতিবাদ করতো। কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাবে একটা দেশের সাথে যে সম্পর্ক রাখার কথা আছে বা যেই ধরনের আইন আছে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক করার ক্ষেত্রে দেখা যায় যে আগে যে সরকার ছিল, সেই সরকারে অনেক সময় সেই আইনগুলা লঙ্ঘন করত, আইনগুলাকে অমান্য করত। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরিবর্তে ইন্ডিয়ার অনেক স্বার্থ তারা রক্ষা করত। এই ধরনের কারণে মানুষ কি করতো, প্রতিবাদ করত। তো এক্ষেত্রে আমাদের যে রাষ্ট্রীয় যে আইন আছে, আন্তর্জাতিক আইন, সেই আইনগুলা লিপিবদ্ধ আছে। এই আইনের বিরুদ্ধে যাইয়া যদি যে কোনো সরকার কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, তখন মানুষ কি করে, সেটার প্রতিবাদ করে। আমরা সাধারণ মানুষের সেটা কি করি, প্রতিবাদ করে থাকি আর কি, বুঝছো? এই হচ্ছে আইন কাকে বলে, আইনের প্রকারভেদ আমরা দেখলাম। ওকে, তারপরে আমরা যাব আইনের উৎস। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন কোন জায়গা থেকে বা কোন কোন বিষয় থেকে মূলত আইনগুলো এসেছে আর কি, বুঝছো? প্রথমত হচ্ছে প্রথা। প্রথা তো বুঝো যে অনেক যুগ যুগ ধরে একটা বিষয় চলে আসছে, এটা হচ্ছে মূলত প্রথা। যেমন তোমরা দেখবা তোমাদের হচ্ছে এখানে হচ্ছে, আচ্ছা তোমরা 7 জন আছো এখানে, তোমরা কে কোন জেলা থেকে আছো এখানে আমাকে একটু জানাও। এটা হচ্ছে এই যে প্রথা বুঝাইতে তোমাদের জন্য সহজ হবে আর কি, একটু দ্রুত জানাও কে কোন জেলা থেকে জয়েন করছো বা কে কোন জেলার স্কুলে পড়াশোনা করছো, এটা তোমরা সবাই একটু দ্রুত জানাও আমাকে। হ্যাঁ, তাহলে আমি এটা তোমাদেরকে প্রথার ব্যাপারটা খুব সহজে বোঝাই, বুঝছো? যেমন ধরো তুমি, আমরা আমাদের সামাজিক অনেক ধরনের রীতিনীতি আছে। যেমন ধরো দেখবা একটা অঞ্চলে যখন আমাদের হচ্ছে কোনো সামাজিক অনুষ্ঠান, যেমন লাইক হচ্ছে রমজান মাসে, রমজান মাসে যখন আসে, ওই রমজান মাসে দেখবা যে, যেমন ধরো সিলেট, তারপরে মৌলভীবাজার, সুনামগঞ্জ, এই অঞ্চলগুলোতে অনেক একটা প্রথা আছে যে হচ্ছে কি করতে হয়। হ্যাঁ, ওকে, বরিশাল সদর থেকে তাসিন মুর্শা জয়েন করছে। ওই অঞ্চলগুলোতে হচ্ছে রমজান মাসে কি দিতে হয়, যে ইফতার দিতে হয়। অর্থাৎ ছেলের বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকে, মেয়েকে ধরো বিয়ে দিচ্ছে একটা জায়গাতে, ওই মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে তাকে ইফতার দিতে হয়, এটা বাধ্যতামূলক একদম। এই যে একটা প্রথা, এটা অনেক সময় ভালো হইতে পারে আবার খারাপও হইতে পারে, বুঝতে পারছো? এই প্রথাগুলো কিছু মানুষের অনেক বোঝা হয়ে যায়, যারা হচ্ছে সামর্থ্য না তাদের জন্য কি অনেক বোঝা হয়ে যায়, ঠিক আছে? নীলফামারী থেকে নাকি লালমনিরহাট থেকে হচ্ছে নাজনীবা নওশিন আছে। আচ্ছা, তোমাদের এলাকায় দেখবা নিজস্ব ভাবে অনেকগুলো প্রথা আছে, তোমাদের এলাকার প্রথা যেটা অনেক দিন ধরে চলে আসছে। যেমন ভাটি অঞ্চলের মানুষের এক ধরনের প্রথা আছে, পাহাড়ি অঞ্চলের মানুষের এক ধরনের প্রথা আছে, ঠিক আছে, ঢাকার মানুষের এক ধরনের প্রথা আছে। এই যে যুগ যুগ ধরে চলে আসে না, তোমাদের এলাকাতেও দেখবা এটাকে মূলত এখান থেকে অনেক আইনের উৎপত্তি হয়েছে আর কি। এই জন্য এই প্রথাকে একটা আইনের উৎস ধরা হয়। তারপর হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে অন্যতম আইনের উৎস আর কি।
তো ধর্ম, বিভিন্ন ধর্মীয় অনুশাসন, যেমন ধরো বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ তো একটা মুসলিম রাষ্ট্র, ঠিক আছে, কিন্তু ইসলামিক রাষ্ট্র না। মানে ইসলামিক আইন কানুন পরিপূর্ণ মেনে কি হয় না, আমাদের বাংলাদেশ চলে না। নবাবগঞ্জ থেকে লিয়ে আছে, হ্যাঁ, যেই যেখান থেকে আছো আমি সহজে বলে দিই, তোমাদের প্রত্যেকের জেলায় দেখবা এমন এমন কিছু প্রথা আছে যেটা অন্য জেলাতে হয় ওইভাবে নাই, অন্যভাবে আছে, বুঝতে পারছো? এটাকেই মূলত প্রথা বলা হয়, যেটা যুগ যুগ ধরে চলে আসছে। আর আমি ধর্মের কথা বলছিলাম যে ধর্ম থেকে অনেক আইনের উৎপত্তি লাভ করেছে, বুঝতে পারছো? সেটা হয়তো পরিপূর্ণভাবে ধর্মীয় আইন হইতে পারে। আবার বাংলাদেশের ক্ষেত্রে দেখো যে সবগুলো আইন ধর্মীয় না, কিন্তু অনেক আইন আমাদের ধর্মীয় থেকে উৎপত্তি লাভ করেছে। যেমন ধরো আমাদের যে জায়গা জমির যে আইন, ওটা অনেকটাই কি আমাদের ধর্মীয় আইন থেকে এসেছে। যেমন ধরো ছেলেরা কতটুকু বাবার সম্পত্তি পাবে, মেয়েরা কতটুকু বাবার সম্পত্তি, এই টাইপের অনেক কিছু বিষয় ধর্ম থেকে এসেছে, বুঝতে পারছো? এরকম অনেক আইন আছে। তারপরে 3 নাম্বার উৎস হচ্ছে আমাদের আইনবিদদের বিভিন্ন গ্রন্থ, অর্থাৎ পৃথিবী বিখ্যাত বিভিন্ন আইনবিদ যারা আছেন, ওখানকার এক্সপার্ট যারা আছেন, তারা হচ্ছে কি আইনবিদদের যে গ্রন্থগুলো লিখেছেন সেখান থেকে আইনের উৎপত্তি হয়েছে। তারপরে বিচারকদের রায়, অনেক সময় এমন এমন কেস আসে যেটা হচ্ছে কি হয় না, যে প্রচলিত কোনো আইনের সাথে মিলে না। এই ক্ষেত্রে বিচারকরা একটা বোর্ড বসে, না বড় বড় বিচারের ক্ষেত্রে দেখবা তারা কি করে, বোর্ড বোর্ড বসে হচ্ছে একটা ব্যাখ্যা বিশ্লেষণ একটা রায় দিয়ে থাকে। এই রায়টা অনেক সময় আইনের উৎস হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ন্যায়বোধ, বুঝতে পারছো? এক একটা সমাজে এক এক ধরনের ন্যায়বোধ আছে, সেই ন্যায়বোধ থেকেও কি আইনের উৎপত্তি লাভ হয়েছে। তারপর হচ্ছে আইনসভা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব, মানে আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য আর কি। আইনসভা অর্থাৎ আমাদের যে তোমার হয়েছে সংসদ যেটা, ওখানে হচ্ছে বিভিন্ন আইন তৈরি হয় আর কি, বুঝছো? বিশেষ করে এই যুগে সবগুলো আইনে মূলত আইনসভা থেকে তৈরি হয় আর কি। বিভিন্ন উৎস থেকে পাশ আইন চলে আসলেও সেটা মূলত সংসদ থেকে ফাঁস হয়ে আসতে হয়, তখনই সেটা পূর্ণাঙ্গ আইন হয় আর কি, বুঝছো? তাহলে আমরা দেখলাম আইনের 6টি উৎস আছে। এক কথায় যদি বলি, প্রথা, ধর্ম, আইনবিদদের গ্রন্থ, বিচারকদের রায়, ন্যায়বোধ এবং আইনসভা। এইভাবে মনে রাখবে, আমি লেকচার শিট এইভাবেই তোমাদেরকে দিয়েছি আর কি, বুঝছো? তারপরও দেখো, তাহলে আইন আমাদের শেষ হয়ে গেল, হ্যাঁ। আইন কাকে বলে আমরা দেখলাম, আইনের প্রকারভেদ আমরা দেখলাম, আইনের হচ্ছে উৎসগুলোও আমরা কিন্তু দেখলাম। এখন আমরা আসব নাগরিক জীবনে আইনের শাসনের ক্ষেত্রে। এখন পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাও আর কি, তাহলে আমরা পরবর্তী অংশে যাব। কোনো প্রশ্ন আছে কারো? ওকে, তাহলে যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, নাগরিক জীবনে আইনের হচ্ছে কি যদি আসি আমরা, মূলত সহজ কথায় বললে যে আইন হচ্ছে, আইনের শাসনের অর্থ হচ্ছে কেউই আইনের ঊর্ধ্ব নয়, সবাই আইনের অধীন, এটা হচ্ছে বিষয় আর কি। যেমন ধরো একটা দেশের প্রাইম মিনিস্টার যদি কোনো বেআইনি কাজ করে, তাকেও কি আইনের অধীনে আসতে হয়। এটা হচ্ছে মূলত আইনের প্রকৃত বিষয় আর কি, যদিও সেটা বাস্তবায়ন করা হয় না, কিন্তু মূলত আইন সেটাই ডিজার্ভ করে আর কি, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা কথা আছে এখানে, আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার। অর্থ, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে আইনের সমান আশ্রয় লাভ করা সবার ক্ষেত্রে, ঠিক আছে। ধরো বাংলাদেশে হচ্ছে একটা মুসলিম বেশি মুসলিম শাসিত দেশ অথবা মুসলিম অধ্যুষিত দেশ যদি আমরা বলি, তার মানে হচ্ছে একজন অন্য ধর্মের মানুষ হচ্ছে সে আইনের শাসন পাবে না, সেটা কিন্তু হইতে পারে না। অথবা ধরো বাংলাদেশ হচ্ছে একটি পুরুষতান্ত্রিক সমাজ, এই সমাজে নারীদের প্রতি অবিচার করা হবে, নারীরা হচ্ছে আইনের শাসন পাবে না, সেটা কিন্তু হইতে পারে না, ঠিক আছে। তারপর হচ্ছে অর্থ, অনেক বিত্তশালী, অনেক সম্পদশালী, তাই বলে তাকে আইনের শাসন থেকে মুক্তি পেয়ে যাবে, সে আইনের ঊর্ধ্বে থাকবে, এটা কিন্তু কখনো হওয়া উচিত না আর কি। যদিও বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো যে আইনের শাসনের গুরুত্বপূর্ণ কথা এগুলা এখানে বলা আছে। আচ্ছা, আমরা যদি সংক্ষেপে বলি যে আইন, নাগরিক জীবনে আইনের শাসন হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে আইন সমান, ঠিক আছে, এবং সবাই আইনের অধিকার পাওয়ার পায় বা পাওয়া উচিত। একই সাথে
কেউই আইনের ঊর্ধ্বে যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি স্বাধীনতায় আসি, আমরা এই অধ্যায়ের 3টা পার্ট দেখছিলাম, একটা ছিল আইন, স্বাধীনতা এবং সাম্য। তাহলে প্রথম অংশটা আমরা পড়ে ফেলছি, আইনটা আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এই আইনের মধ্যে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? আইনের মধ্যে যে এই 4টা পয়েন্ট আমরা বলছি, প্রথমত আইন কাকে বলে, আইনের প্রকারভেদ পড়ছি, আইনের উৎসগুলা পড়ছি, 4 নম্বরে পড়ছি আমরা নাগরিক জীবনে কিংবা ব্যক্তি জীবনে আইনের প্রয়োগের কথা আমরা দেখলাম আর কি, ঠিক আছে। এখন আমরা আসবো এই জায়গাতে স্বাধীনতা। স্বাধীনতা বলতে তুমি কি বুঝো? তোমাদের কি মনে হয়, একজন একটু রেসপন্স করো তো। স্বাধীনতা বলতে কি বুঝো তুমি, বলো তো। কে বলবা? উম্মে লাইয়া বলো, মুর্শেদ, অথবা তাসনিন নওজিন, মীরা, হ্যাঁ যে কেউ বলতে পারো, বলো কে বলবা। স্বাধীনতা বলতে তুমি কি বুঝো, একটু বলো। কি খবর, তোমরা কি আছো আমার ক্লাসে নাকি সবাই হচ্ছে ঘুম দিচ্ছ ক্লাসে জয়েন করে? আচ্ছা চলো আমি তাহলে বলে দিচ্ছি যে স্বাধীনতার সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করাকে বোঝায়। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করাকে সাধারণত স্বাধীনতা বোঝায়, কিন্তু এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কি, যে প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না, বরং কারণ সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ধরো তুমি বললা যে স্বাধীনতা অর্থ হচ্ছে আমার যেটা মন চায় সেটাই করা, এটা বলে তুমি একজন মানুষকে খুন করে ফেলা, এটা বলে তুমি হচ্ছে চুরি করে ফেলা, এটা তো হইতে পারে না, তাই না? স্বাধীনতা মানে সেটা না। উদাহরণস্বরূপ দেখো, কেন যে ইচ্ছা মতো সবকিছু করার স্বাধীনতা দিলে সমাজে অন্যের ক্ষতি হতে পারে, যা এক অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে। তাই পরিণতি স্বাধীনতা বলতে কি ভিন্নত অন্যের কাজে, এইটা হচ্ছে অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা না দিয়ে, না সৃষ্টি করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো তো মূলত স্বাধীনতা, ঠিক আছে। এই কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বাধীনতা কাকে বলে আমরা এই কথাটা মনে রাখবো। হ্যাঁ, তোমরা এটাই বলবো মূলত, যে অন্যের অন্যের কাজে হস্তক্ষেপ না করে, অন্যকে কষ্ট না দিয়ে, অন্যকে বাধা না দিয়ে, অন্যের স্বাধীনতা হরণ না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই মূলত কি বলা হয়, স্বাধীনতা বলা হয়। অতএব আমার যা ইচ্ছা তাই আমি করতে কিন্তু পারি না, ওকে। আচ্ছা, স্বাধীনতার বিভিন্ন রূপ আছে দেখো, ব্যক্তি স্বাধীনতা, তারপরে হচ্ছে সামাজিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। হ্যাঁ, স্বাধীনতার বিভিন্ন ধরন আছে, ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, তারপরে জাতীয় স্বাধীনতা। হ্যাঁ, আরো আছে, আরো অনেক স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতাও আছে, এটা এখানে বলা হয় নাই। আচ্ছা, তারপরে দেখো আইন ও স্বাধীনতা, ঠিক আছে। এটা অনেকটা পরস্পর পরিপূরক বলা চলে। আইন ও স্বাধীনতা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মতবিরোধ রয়েছে, তাদের অনেকেই বলেন যে আচ্ছা, আমরা যদি বলি যে আইন হচ্ছে স্বাধীনতার রক্ষক, এজন্য বলছিলাম যে আইন হচ্ছে একে অপরের পরিপূরক, যে আইন আমাদের স্বাধীনতা রক্ষা করতে কি করে, সহযোগিতা করে। তারপরে আইন স্বাধীনতার অভিভাবক, আমাদের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতার অভিভাবক মূলত কি, মূলত হচ্ছে আইন। আমাদের স্বাধীনতা যদি হরণ করা হয়, আমাদের স্বাধীনতা যদি লঙ্ঘন করা হয়, তাহলে আমরা কি করতে পারি, আইনের আশ্রয় নিতে পারে। এজন্য কি বলা হয়েছে, আইনকে আমাদের স্বাধীনতার অভিভাবক বলা হয়েছে, ওকে। তারপরে দেখো যে আইন স্বাধীনতার শর্ত, যে আমাদের স্বাধীনতা যদি লাগে তাহলে কি লাগবে, আইন লাগবে, ঠিক আছে। ওই স্বাধীনতা শর্ত হচ্ছে কি, আইন। তারপরে আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে, আমাদের স্বাধীনতাকে রক্ষা করা, স্বাধীনতাকে বড় করে দেয় মূলত আইন আর কি, ঠিক আছে। তারপরে দেখো আমাদের হচ্ছে আজকের যে তৃতীয় অধ্যায়, এটা সর্বশেষ যে অংশটুকু, সেটা ছিল সাম্য। এর আগে আমরা আইন পড়ে আসলাম, আইন পড়ে আসলাম, স্বাধীনতা পড়ে আসলাম, স্বাধীনতার প্রকারভেদ পড়ে আসলাম, স্বাধীনতার বিভিন্ন রূপ পড়ে আসলাম, এবং সর্বশেষে আসি সাম্যতে। সাম্য মানে কি, সাধারণত সমান আমরা বুঝি, তাই না? তাহলে কি সাম্যের অর্থ হচ্ছে সমান, সাম্যের অর্থ কি,
সমান। কি সমান? অতএব শব্দগত অর্থে সাম্য বলতে সমাজের সবার সমান মর্যাদাকে বোঝায়, কিন্তু সমাজের সবাই কখনোই কি নাই, সমান হয় না, এবং সমান যোগ্যতা নিয়ে জন্মগ্রহণও কেউ করে না। প্রকৃত অর্থে সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ সুবিধা লাভ করে। এটাকে মূলত কি বলা হয়? সাম্য বলা হয়। সাম্য বলতে কিন্তু একদম ডিরেক্টলি সমান না, এটা ভুল বোঝাও যাবে না, বুঝতে পারছো? যেমন ধরো আহ একজন মানুষ হচ্ছে তোমার কলেজের প্রিন্সিপাল স্যার মনে করো, ঠিক আছে, বা প্রিন্সিপাল ম্যাডাম মনে করো তিনি, এবং ধরো তোমার কলেজের যে যিনি হচ্ছে অফিস সহকারী বা পিয়ন যারা আছেন, তারা কি সমান? তারা কি সমান হইতে পারে? কেউ যদি মনে করে যে সাম্য, যেহেতু প্রিন্সিপাল স্যার যত টাকা পান, একজন হচ্ছে পিয়ন যাকে আছে তাকেও সেম টাকা দিতে হবে, কারণ হচ্ছে সাম্য লাগবে, এটা কিন্তু হইতে পারে না, এটা সাম্য না। সাম্য মানে হচ্ছে প্রিন্সিপাল স্যারের যে যোগ্যতা আছে, প্রিন্সিপাল স্যারের যে তোমার দক্ষতা আছে, প্রিন্সিপাল স্যারের যে সম্মান আছে, প্রিন্সিপাল স্যারের যে হচ্ছে অবদান আছে, প্রিন্সিপাল স্যারের যে আরো যা যা আছে, সেগুলার জন্য তার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া। একই সাথে পিয়ন যে আছে, তার যতটুকু অধিকার পাওয়ার কথা আছে, তার যোগ্যতা অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী, তার ক্যাপাসিটি অনুযায়ী এগুলো তাকে দেওয়া। বুঝতে পারছি? তাহলে সাম্য বলতে মানুষ তার যোগ্যতা, তার সামর্থ্য অনুযায়ী যা প্রত্যাশা করে তাকে সেটা দেওয়াই হচ্ছে মূলত কি সাম্য। বুঝাইতে পারছি? কিন্তু সেখান থেকে তাকে আমরা বঞ্চিত করতে পারবো না, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। যেমন ধরো আমাদের হচ্ছে দুজন হচ্ছে পিয়ন আছে, ঠিক আছে, একজন পিয়ন আমার খুব পছন্দ কিন্তু তার যোগ্যতা অত বেশি না, তাকে আমি অনেক বেশি বেতন দিয়ে দিচ্ছি, এটা হইতে পারবে না। বুঝাইতে পারছি? তাকে তার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাকে সেই তার যে ধরো অধিকার আছে, সেটা হইতে পারে টাকা বা আরো অন্য কোনো সুযোগ সুবিধা, সেটা দেওয়াই মূলত কি সাম্য। ওকে, সাম্যের বিভিন্ন রূপ আছে, দেখো যে সামাজিক সাম্য আছে, রাজনৈতিক সাম্য আছে, তারপরে হচ্ছে অর্থনৈতিক সাম্য আছে, আইনগত সাম্য আছে, স্বাভাবিক সাম্য আছে, ব্যক্তিগত সাম্য আছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে সাম্য হচ্ছে। এবং আর সর্বশেষে দেখো হচ্ছে সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক, এটাও খুবই গুরুত্বপূর্ণ, দুটা খুবই পরস্পর সম্পর্কিত। দেখো কি কি বলা আছে, যে সাম্য এবং স্বাধীনতা পরস্পর কি পরস্পর সম্পূরক। বুঝতে পারছো? পরস্পর নির্ভরশীল, যে সাম্য ও স্বাধীনতা পরস্পর কি নির্ভরশীল, ঠিক আছে। আচ্ছা, সাম্য ও স্বাধীনতা সম্পর্কে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের দুটি ধারণা আছে। প্রথমটা হচ্ছে সাম্য ও স্বাধীনতা পরস্পর সম্পূরক, অর্থাৎ একটা ছাড়া আরেকটা পূর্ণতা লাভ করে না। আরেকজনে বলছেন যে সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী, ঠিক আছে। আচ্ছা, সত্যিকার সম্পর্ক সম্পর্কে উঠে পরস্পর নির্ভরশীলতা। আমরা যদি এটা যদি দেখি, দেখো কি বলা আছে, যে সাম্য ও স্বাধীনতা পরস্পর নির্ভরশীল। সাম্য ছাড়া স্বাধীনতার কথা যেমন কল্পনা করা যায় না, ঠিক তেমনি স্বাধীনতা ছাড়া সাম্যের কথাও কল্পনা করা যায় না, ঠিক আছে। সুতরাং একটি রাষ্ট্রে যত সাম্য ভিত্তিক হবে, সেখানে স্বাধীনতা তত বেশি নিশ্চিত হবে, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সাম্য ও স্বাধীনতা, গণতন্ত্রের ভিত্তি রূপে কাজ করে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের যেই অধ্যায়টা ছিল, আইন, স্বাধীনতা ও সাম্য, এগুলো আমরা মূলত পড়লাম। আমি দ্রুত শেষ করছি এই কারণে যে আমি হচ্ছে এখন তোমাদেরকে লেকচার শিটটা দেখাবো, বুঝছো। এই লেকচার শিটটা তোমরা খুবই মনোযোগ দিয়ে পড়বা বা দেখবা, এটা একটু মনোযোগ দাও। এখানে হচ্ছে পুরা অধ্যায়টাকে তোমাদের একটা শর্ট নোটে আকারে আমি নিয়ে আসছি, যেটা তোমাদের খুবই মনে থাকবে। দেখো প্রথমে একটা সুন্দর করে একটা মাইন্ড ম্যাপিং দেওয়া আছে এখানে, তোমরা নিশ্চয়ই এটাকে দেখতে পাচ্ছ। এই যে মাইন্ড ম্যাপিংটা আমি এখানে দিয়েছি, যে সাম্য, আইন, স্বাধীনতা, অসাম্য, এটা হচ্ছে আমাদের এই অধ্যায় তিনটা টার্ম বা তিনটা আমরা বললাম। আইনটা কি? যে আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম ও নীতি যা সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠা করে। আমরা এক কথায় এটাকে কি বলতে পারি? আইন বলতে পারি। ওকে, সংজ্ঞা দেখো, সংজ্ঞাটা কি? সংজ্ঞা হলো আইন হলো সমাজ স্বীকৃত রাষ্ট্র প্রণীত নিয়ম যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। এই দুটার মধ্যে যে কোনো একটা আমরা বলতে পারি, ঠিক আছে। আইনের বৈশিষ্ট্য হচ্ছে 7টা বৈশিষ্ট্যের কথা আমরা বলছিলাম,
এখানে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে: বিধিবদ্ধ নিয়ম, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রীয় অনুমোদনের স্বীকৃতি, ব্যক্তি স্বাধীনতার রক্ষক, সর্বজনের সবার জন্য সমান, সুস্পষ্ট, তারপরে পরিবর্তনশীল। এই হচ্ছে তাহলে আমরা আইনের কয়টা বৈশিষ্ট্য, 7টি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে রাষ্ট্র কর্তৃক আইন কি ধরনের হয়? ফৌজদারি আইন হয়, প্রশাসনিক আইন হয়। প্রশাসনিক আইন আবার দেখো দুই প্রকার: ব্যক্তি সম্পর্কিত আইন, আর এটা কি, আন্তর্জাতিক সম্পর্কিত আইন, ঠিক আছে। তারপরে আইনের উৎস কি কি দেখো: ধর্ম, প্রথা, তারপরে আইনবিদদের গ্রন্থ, বিচারকের রায়, ন্যায়বোধ, আইনসভা। তাহলে 6টি উৎস আছে আমাদের আইনের। এমসিকিউতে তোমাদের প্রশ্ন আসবে যে আইনের কয়টি উৎস আছে, ঠিক আছে। তোমরা বলতে পারো 6টি উৎস কিন্তু আছে। নাগরিকদের জীবনে আইনের শাসন, কেউ আইনের ঊর্ধ্ব নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের শাসনে ন্যায়, সাম্য, স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। তারপরে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে কিসের মাধ্যমে? এই আইনের মাধ্যমে, ঠিক আছে, নাগরিকদের জীবনে। স্বাধীনতার ব্যাপারটা দেখো 2 নম্বরে আছে। স্বাধীনতা, এই যে প্রত্যেকটা জিনিসই এখানে আছে। স্বাধীনতার কি আছে? স্বাধীনতা হচ্ছে, আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু প্রশ্নতে যাব। কে প্রশ্নের উত্তর দিবা? কে প্রশ্নের উত্তর দিবা বলো তো? হ্যান্ড রাইজ করো, কে প্রশ্নের উত্তর দিবা, অথবা আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমার চ্যাট বক্সে উত্তর দাও। আমরা দেখলাম যে আইনের কয়টি উৎস আছে। আইনের উৎস একটু আগেই পড়ে আসে, তোমরা এখন বলো আইনের উৎস কয়টি। দ্রুত সবাই চ্যাট বক্সে উত্তর দাও, অথবা হচ্ছে আনমিউট করে উত্তর দাও। উম্মে লাইয়া আছো, তারপরে নাজনীন আছো, মীরা, আরাবি, এই 4জন আছো, তোমরা উত্তর দাও যে আইনের কয়টি উৎস আছে। দ্রুত বলো, দ্রুত বলতে হবে। কিরে, তোমরা কি আছো ক্লাসে? ওকে, নাজনী বলছে আরাবি বলছে 6টি। আচ্ছা, বাকিরা বাকিরা কই? নাজনীন বলছে 3টি। 3টি কিভাবে হইলো নাজনীন? আচ্ছা, আরেকবার ব্যাখ্যা করছি। বাকিরা 2জন কই? ওকে, হ্যাঁ 6টি বলছে এখন নাজনীন, ঠিক আছে। এখন হয়েছে 6টি। আইনের উৎস কি? 6টি। আমরা একটু আগে দেখছিলাম আইনের কি কি উৎস আছে, এই 6টি। এই 6টি হচ্ছে আমাদের আইনের উৎস। পৃথিবীতে যতগুলো আইন আছে, এই কোনো না কোনো একটা উৎস থেকে মূলত আসছে, বুঝছো? হয় প্রথা থেকে আসছে, ধর্মগ্রন্থ থেকে আসছে, তারপর হচ্ছে বিভিন্ন আইনবিদদের গ্রন্থ থেকে আসছে, বিচারকের রায় থেকে আসছে, ন্যায়বোধ থেকে আসছে, আইনসভা থেকে আসছে, ঠিক আছে। এগুলো হচ্ছে মূলত আইনের উৎস, ঠিক আছে। তারপরে আমরা যাব হচ্ছে কিসে? স্বাধীনতায়, বুঝছো? ওই স্বাধীনতা, এই হলো স্বাধীনতা। আমাদের 2 নম্বর অংশটা দেখো, এটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা কি? যে স্বাধীনতা মানে হচ্ছে যা ইচ্ছা তাই করা না। স্বাধীনতা অর্থ হচ্ছে, ধারণা দেওয়া দেওয়া আছে যে স্বাধীনতা অর্থ হচ্ছে অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করার অধিকারই হচ্ছে কি স্বাধীনতা, ঠিক আছে। তুমি ধরো পড়তে বসছো, তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি ভালো করে পরীক্ষা দিতে যাই আরেকজনকে ধাক্কা দিয়ে ফালায় দিচ্ছ, সেটা করা যাবে না, ঠিক আছে। তার অন্যের ক্ষতি করা কিন্তু কখনোই যাবে না, ঠিক আছে, বুঝতে পারছো? অন্যের স্বাধীনতা রক্ষা করে নিজের স্বাধীনতা আদায় করতে হয় বা অধিকার আদায় করতে হয়, এটার নামই মূলত স্বাধীনতা। স্বাধীনতার বিভিন্ন রূপ আছে: ব্যক্তি স্বাধীনতা, ধর্মচর্চা, পারিবারিক গোপনীয়তা, এগুলো তোমার কি ব্যক্তি স্বাধীনতা, ঠিক আছে, এগুলো তোমার ব্যক্তি স্বাধীনতা। তারপরে সামাজিক স্বাধীনতা কি? জীবন, সম্পত্তি, বৈধ পেশা, ঠিক আছে। এখানে কিন্তু বৈধ পেশার কথা বলছো, অবৈধ পেশা না। যেমন ধরো একজন হচ্ছে তোমার হয়েছে কি করে, ড্রাগ কি করে, ড্রাগের সাপ্লাই করে, ড্রাগের ব্যবসা করে, এটা কি সামাজিক স্বীকৃত না, বুঝাইতে পারছি? আবার যেই সমাজে হচ্ছে ড্রাগ স্বীকৃত আছে সেখানে কিনা সেটা অন্যায় না, অথবা সেটা স্বাধীনতা পরিপন্থী না, বুঝাইতে পারছি? তাহলে যেই দেশে হচ্ছে আইনগতভাবে বৈধ আছে, সেই আইন অনুযায়ী যে কাজটা বৈধ আছে সেইটাই তোমার পেশা হিসেবে তোমাকে নেওয়ার নামই মূলত স্বাধীনতা, ওকে। তারপর রাজনৈতিক স্বাধীনতা, তুমি যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবা,
যাকে ইচ্ছা তাকে নির্বাচন করতে পারবা, চাইলে তুমি নিজে ভোটে দাঁড়াইতে পারবা, তুমি যে কোনো রাজনৈতিক দল করতে পারো, এগুলো কি তোমার ব্যক্তি স্বাধীনতা বা স্বাধীনতার রূপ বা রাজনৈতিক স্বাধীনতা, ঠিক আছে। অর্থনৈতিক স্বাধীনতা, তুমি চাইলে ব্যবসা করতে পারবা, তুমি চাইলে হচ্ছে শিক্ষক হইতে পারবা, তুমি চাইলে হচ্ছে ইঞ্জিনিয়ার হইতে পারবা, ডাক্তার হইতে পারবা, ফ্রিল্যান্সার হইতে পারবা, তোমার যেটা ইচ্ছা সেই পেশার জন্য তুমি গ্রহণ করতে পারো। সেই অধিকার তোমাকে দেওয়ার নাম হচ্ছে কি স্বাধীনতা, ঠিক আছে। তারপর হচ্ছে জাতীয় স্বাধীনতা। হ্যাঁ, আমাদের যে আশপাশের যে বিভিন্ন রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলা কি করতে পারবে না, আমাদের রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করতে পারবে না, এটা হচ্ছে জাতীয় স্বাধীনতা। যেমন ধরো আমাদের প্রায় চারপাশে বা তিন পাশে ইন্ডিয়া আছে, তারা আমাদের কি জাতির উপর আক্রমণ করতে পারবে না, তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাইতে পারবে না, যেরকম হচ্ছে ভারত পারবে না, সেরকম হচ্ছে পাকিস্তান পারবে না, চায়না পারবে না, অন্য কোনো দেশ আমাদের জাতীয় বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। এটা হচ্ছে কি আমাদের জাতীয় স্বাধীনতা, ঠিক আছে। তারপরে দেখো আইন স্বাধীনতার রক্ষার উপায় হচ্ছে আইন স্বাধীনতার রক্ষার উপায় হচ্ছে আইন মেনে চলা, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ঠিক আছে। অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝছো। গণতান্ত্রিক চর্চায় গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করা, ঠিক আছে। তোমার ধরো ইসলামিক গান শুনতে ভালো লাগে, তুমি যেন সেটা শুনতে পারো, ঠিক আছে। তোমার ধরো অন্য ধরনের সংস্কৃতি ভালো লাগে, সেটা যেন তুমি করতে পারো, এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে সুশিক্ষা ও নাগরিক সচেতনতা। আমাদের স্বাধীনতা রক্ষার উপায় হচ্ছে এগুলা, যে আমরা এই কাজগুলা করলে আমাদের স্বাধীনতা দ্রুত সুন্দর করে রক্ষা পেতে পারে আর কি, ঠিক আছে। তারপরে আমি লেকচার শিটের শেষের দিকে চলে আসছি, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে মনে রাখতে পারবে, এই জন্য দেখাচ্ছে আর কি, বুঝছো। এগুলো যদিও ক্লাসে পড়ায় নিছে অলরেডি। আইন ও স্বাধীনতা রক্ষা কি, স্বাধীনতা সম্পর্ক কেমন, যে আইন স্বাধীনতাকে রক্ষা করে, আইন হচ্ছে স্বাধীনতার রক্ষক, আইন স্বাধীনতার অভিভাবক, আইন স্বাধীনতার শর্ত, আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। এই চারটা সম্পর্ক কি আইনের সাথে আমাদের স্বাধীনতার রয়েছে, ওকে। তারপরে দেখো যে জন লক বলেছেন, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতাও নেই। এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, এটা কার উক্তি? কার উক্তি? আমরা দেখলাম জন লকের উক্তি মূলত এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সাম্য। সাম্য যদি তোমরা দেখো, আমরা বলছিলাম যে সাম্য হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা ও তার যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা লাভ করাকে কি বলা হয়? সাম্য বলা হয়, ঠিক আছে। সাম্যের বিভিন্ন ধরন আছে, সাম্যের বিভিন্ন রূপ আছে, সেগুলো যদি তোমরা একটু দেখো, যে সামাজিক সাম্য, ঠিক আছে, সমাজে সমান অধিকার, ঠিক আছে। রাজনৈতিক সাম্য, ঠিক আছে, রাজনৈতিক সাম্য, এই যে আছে ভোট গ্রহণ, ভোট প্রদান, ভোটে নির্বাচন করা, এগুলা। অর্থনৈতিক সাম্য, কাজ ও আয়ের সমান অধিক সুযোগ সুবিধা লাভ করা। তারপরে আইনগত সাম্য, আইনের চোখে হচ্ছে সবাই সমান থাকতে হবে। আর কি সাম্য হইতে পারে? সামাজিক সাম্য, জন্মগতভাবে সমান, সমান সুযোগ সুবিধা লাভ করা। ব্যক্তিগত সাম্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সাম্য সম্পর্ক, এটাও আমরা পড়ছি যে সাম্য ও স্বাধীনতা পরস্পর পরিপূরক, ঠিক আছে। এখানে হচ্ছে একটি চার্ট দেওয়া আছে, পুরা অধ্যায় সারসংক্ষেপ, তোমরা সেটা দেখে নিতে পারো। আশা করি তোমাদের একদমই খুব ভালো করে মনে থাকবে। হ্যাঁ, আইনের সাথে শৃঙ্খলা ও ন্যায়। কি শেখায় আইন? শৃঙ্খলা ও শৃঙ্খলায় উৎস হচ্ছে কি ফলাফল। আইন মেলে চলে শান্তি আসে সমাজে। স্বাধীনতা হচ্ছে সীমার মধ্য থেকে নিজের অধিকার ভোগ করা, ভোটাধিকার পেশা, এটা সুন্দর করে দেওয়া আছে আর কি। তোমরা যদি এক নজরে হচ্ছে তোমাদের হচ্ছে পুরা অধ্যায়টাকে মনে রাখতে চাও, তাহলে এইভাবে হচ্ছে মনে রাখতে পারো আর কি, ঠিক আছে। তাহলে এই লেকচার শিটটাও হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন বলো হচ্ছে তোমাদের যে পুরা অধ্যায়টা আমরা পড়লাম, আইন, স্বাধীনতা ও সাম্য, এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে আমরা আজকে পড়লাম। সেখানে আইনের সংজ্ঞা দেখলাম, আইনের প্রকারভেদ দেখলাম, আইনের উৎস দেখলাম, তারপরে সাম্য, সাম্য কি ধরনের হয়, সাম্যের প্রকারভেদও দেখলাম আমরা, স্বাধীনতার প্রকারভেদও আমরা দেখলাম আর কি। এই বিষয়গুলা তোমরা ভালো করে বুঝতে পারছো কি পারো নাই সেটা একটু জানাও। তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি, সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আর কি সবাই, ঠিক আছে। দ্রুত জানাও সবকিছু বুঝতে পারছো কিনা। বলো উম্মে লাইয়া, বলো তোমরা কি আছো? মীরা,
তারপরে লাইবা, তারপরে হচ্ছে নাজনীন। সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো কি পারো নাই সেটা দ্রুত জানাও। ওকে নাজ, জি স্যার, ওকে বুঝতে পারছি। মীরা, লাইবা জানাচ্ছে। আচ্ছা, আরো যারা আছো? ওকে নাজনীন, থ্যাংক ইউ তোমাকেও মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। তোমরা হচ্ছে খুবই কম জয়েন করো তো, থ্যাংক ইউ লাইয়া। আচ্ছা, তোমরা মাত্র কয়েকজনই ক্লাসে জয়েন করো, তারপরও স্যারে হচ্ছে হাইয়েস্ট এফোর্ট দেই আর কি তোমাদেরকে, যেন আমি একটু ভালো করে বুঝাইতে পারি, তোমাদের লেকচার শিট গুলো একটু ইউনিকলি তোমরা যেন খুব সহজে মনে রাখতে পারো আর কি, এরকম সাজাই আর কি। ঠিক আছে, তোমরা যদি ক্লাসে ভালো অ্যাক্টিভ হও, রেসপন্স করো, তাহলে আমি আরো ভালো করা ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এ পর্যন্তই থাকি, পরবর্তী তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে। আর হচ্ছে তোমরা যে রেসপন্স গুলা করেছো, কার কোন অধ্যায়ে সমস্যা আছে সেটা আমি এখনই অ্যানালাইসিস করব, লিখে হচ্ছে আগামী সপ্তাহ থেকে তোমরা সেইভাবেই ধরো। ঠিক আছে, আমরা ধরো যখন পৌরনীতি ধরবো পুরাটা শেষ করে ফেলবো। তারপরে নাজনিবা, ওকে সরি নাজনিবা, তোমার নাম ভুলে গেছিলাম আমি। ঠিক আছে, নাজনিবা, নাজনিন না, ঠিক আছে, নাজনিবা, ঠিক আছে। আচ্ছা, তোমার নাম মনে রাখলাম। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা একটা চ্যাপ্টার, একটা বই ধরবো, একটা টপিক ধরবো, এটা পুরা সবকিছু শেষ করে অন্য টপিকে যাবো আর কি। এইভাবে আমরা ক্লাসগুলো আগাবো। ঠিক আছে, ভালো থেকো, অন্য ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।